আচ্ছা, ক্লাস রেকর্ড। ওকে, তো ওকে, 1 মিনিট সময় দেন সবাই। আচ্ছা, সো প্রথমে যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনাদেরকে একটা টাস্ক দিতে চাই। টাস্কটা হচ্ছে আমি জানি আমাদের কোনো ইভ্যালুয়েশন নেই, মানে হচ্ছে কোনো সিটি বা এমন কিছু নাই। বাট যেহেতু আমাদের সিটি আসলে মানে একটু কম হয়ে গেছে সংখ্যায়, সো এই জন্য আপনাদের একটা কাজ হচ্ছে আপনারা লাস্ট 2টা ট্রাইমেস্টারের ফাইনালের কোয়েশ্চেনগুলো সলভ করবেন, সলভ করে এলএমএস এ দিবেন। এটা ফাইনালের আগে যে কোনো সময় করলে হবে, বাট যত দ্রুত দিবেন তত ভালো আর কি। ঠিক আছে, এটাতে দিলে এটা হচ্ছে একটা মানে আমি ধরেন আপনাদের ওই যে 5 মার্কের যে অ্যাসাইনমেন্ট আছে ওইটাও কভার হয়ে যাবে। একই সাথে হচ্ছে এটাকে আমি যদি আমাদের কোনো কারণে 4টার কম সিটি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমি এটাকে একটা এক্সট্রা সিটি হিসেবে কাউন্ট করি। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন আমি কি বলেছি? প্রেফারেবল হচ্ছে টাইপ করে দেওয়া, মানে ওয়ার্ডে টাইপ করে দেওয়া বা পিডিএফ। হ্যাঁ, পিডিএফ বা মানে ওয়ার্ড ডক্স ফরম্যাটে দেওয়া, এটাই হচ্ছে প্রেফার। বাট আপনারা চাইলে হাতে লিখে দিতে পারেন, বাট হাতে লিখতে তো কষ্ট, তাই না? তো ঠিক আছে, ওকে। তাহলে এখন কোথা থেকে পড়াশোনা করবেন? ওই যে গ্রিন কম্পিউটিং এর যে বুকটা আছে প্লাস যে স্লাইডস আছে, আমরা স্লাইডস পড়েছি ক্লাসে, এগুলোর মধ্যে থেকে দেখতে হবে। সো আমরা প্রিভিয়াস টাইম একটু স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, আমি চেক করি আমি কি আপনাদেরকে রিসোর্সের মধ্যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম, লাস্ট 2টা ইনস্টার কোয়েশ্চেন। চেক করছি। আচ্ছা, কেউ চেক করে দেখবেন যে এলএমএস অ্যাক্সেস করতে পারছেন কিনা, এলএমএস একটু ট্রাই করে দেখেন তো। আমি ঢুকতে পারছি না, একটু একবার ট্রাই করে দেখেন তো এই মুহূর্তে করা যাচ্ছে কিনা। এটা এখন নমস্কার। না, ঠিক আছে, পেয়েছি পেয়েছি, আমি আমি করতে পেরেছি। আমি দেখতে পাচ্ছি সামার 24, মানে প্রিভিয়াস এখন তো স্প্রিং 25, তাহলে সামার 24-এর কোয়েশ্চেনটা দেওয়া আছে। আর হচ্ছে সামার 24-এর কোয়েশ্চেন
স্প্রিং 24 এর কোয়েশ্চেন দেওয়া আছে। আচ্ছা, আমি ফল 24 এর কোয়েশ্চেনটাও অ্যাড করে দিচ্ছি, সাথে আমি এই যে পোর্টালটা ক্রিয়েট করে দিচ্ছি। ঠিক আছে, সবাই জানাবেন আর কি। সো আমি পোর্টালটা ক্রিয়েট করে দিয়েছি, সবাই দেখতে পাচ্ছেন আশা করি। ওকে, সো সবাই দেখেন, আমি হচ্ছে ফাইনাল এক্সাম দুইটা কোয়েশ্চেনই আপলোড করে দিয়েছি। সামারের কোয়েশ্চেন আছে, এরপরে ফলের কোয়েশ্চেন আছে, ফল 24, এই দুইটা কোয়েশ্চেন আমি আপলোড করেছি। আর আপনাদের হচ্ছে ওইখানে পোর্টালও ক্রিয়েট করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। সো সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চ্যাপ্টার 3 পড়ব। চ্যাপ্টার 3 আমরা শুরু করিনি, চ্যাপ্টার 2 পর্যন্ত দেখেছিলাম। সো আমি তো বলেছিলাম যে এই বইয়ের থেকে কোন কোন চ্যাপ্টার আছে আমাদের মানে সিলেবাসে, বা প্রত্যেকটা চ্যাপ্টারে আসলে কম বেশি আছে, এখান থেকে কী কী পড়তে হবে প্রত্যেকটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে আমরা ডিসকাস করেছিলাম প্রিভিয়াসলি। তো আজকে আমরা চ্যাপ্টার 3 পড়ব। চ্যাপ্টার 3 এর বিষয়বস্তু হচ্ছে গ্রিন গ্রিন কম্পিউটিং অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো এখানে ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে গ্রিন কম্পিউটিং এর এনভায়রনমেন্টাল ড্রাইভার কি। এনভায়রনমেন্টাল ড্রাইভার মানে হচ্ছে এনভায়রনমেন্টাল কি কি কনসার্ন আছে যেটা গ্রিন কম্পিউটিং এর দিকে আমাদের ইন্ডাস্ট্রিকে ড্রাইভ করতে পারে। সো এখানে প্রাইমারিলি দুইটা কনসার্ন আছে, দুইটা ফ্যাক্টর আছে। একটা হচ্ছে ইমিডিয়েট বেনিফিটস,
যেটা হচ্ছে ইমিডিয়েট বেনিফিট, মানে যেটার সাথে সাথে দেখতে পাচ্ছি আমরা সেভিং মানি, রিডিউসিং দ্য ইউজ অফ রিসোর্সেস অ্যান্ড এক্সেট্রা, রিডিউসিং বিজনেস রিস্ক, প্রোভাইডিং বেটার সার্ভিস টু ইউজার্স। আরেকটা হচ্ছে লং টার্ম বেনিফিটস। লং টার্ম বেনিফিটস মানে সেটা হচ্ছে আসলে ইমিডিয়েটলি চোখে পড়বে না, বাট লং টার্মে, যেমন ফর এক্সাম্পল যদি লং টার্মে আপনি এনভায়রনমেন্টালি মানে এনভায়রনমেন্টালি সাস্টেনেবল প্র্যাকটিসেস মেনটেন করতে পারেন, তাহলে আপনার বিজনেসটা দীর্ঘদিন টিকে থাকবে, প্লাস একই সাথে হচ্ছে পুরো এনভায়রনমেন্টালি এটা দীর্ঘমেয়াদী হবে পুরো বিষয়টা। তো এই দুইটাই হচ্ছে মেইনলি আসলে ড্রাইভিং ফ্যাক্টর। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে ইউজুয়ালি আমরা দেখতে পারি যে লার্জ কোম্পানিগুলোর মধ্যে আইটি ডিপার্টমেন্টগুলোই প্রথম দিকে গ্রিন প্র্যাকটিসেস হচ্ছে ইনকর্পোরেট করে। সো আইটি ডিপার্টমেন্টস ইউজুয়ালি অফেন গো গ্রিন উইদিন দ্য অর্গানাইজেশন ফার্স্ট। সো যে কারণে আইটি ডিপার্টমেন্টকেই দেখা যায় যে গ্রিন প্র্যাকটিসেসগুলোকে লিড দিতে হয়। সো এই জন্য যারা আইটি ডিপার্টমেন্টে কাজ করে বা আইটির স্টেক হোল্ডার্স, তাদের আসলে গ্রিন কম্পিউটিং এর বিষয়বস্তুটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, গ্রিন এজেন্ডাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। এখন হোয়াট ড্রাইভস দ্য গ্রিন এজেন্ডা অ্যান্ড দ্য ইম্পারেটিভ অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ আর গ্রিন এজেন্ডার গ্রোয়িং গ্রিনের মধ্যে আসলে রিলেশনশিপটা কোথায়, সেটা হচ্ছে এই চ্যাপ্টারের বিষয়বস্তু। এই তিনটা পয়েন্টে হচ্ছে এই চ্যাপ্টারের কথা বলছে। সো ফার্স্ট অফ অল, এখন হোয়াট ড্রাইভস দ্য গ্রিন এজেন্ডা। গ্রিন এজেন্ডা মানে কি? গ্রিন এজেন্ডা মানে হচ্ছে আসলে আপনারা অফেন টাইমস খেয়াল করবেন যে কিছু মানুষ আছে যে আমাদের দেশে খুব একটা নাই, বাট বিদেশে আছে। গ্রিনস নামে একটা একটা টার্ম প্রচলিত আছে। এই গ্রিনস টার্মটা হচ্ছে কাইন্ড অফ লাইক এ ডিরোগেটরি টার্ম, মানে হচ্ছে এটা একটা একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে হাসাহাসি করার জন্য তাদেরকে নাম দেওয়া হচ্ছে গ্রিনস। কেন? তারা কি করে? তারা হচ্ছে বেসিক্যালি একটা সার্টেন টাইপ অফ পিপল, যাদের ধরেন কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স আছে, যেটা হচ্ছে মানুষের মধ্যে প্রচলিত আর কি, কাইন্ড অফ লাইক স্টেরিওটাইপ, যে তারা হচ্ছে লম্বা লম্বা চুল, তারা হচ্ছে ধরেন একটা সার্টেন টাইপ অফ স্যান্ডেল পরে, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। তো তারপরে হচ্ছে ধরেন তারা হচ্ছে একটা দে ড্রেস অ্যান্ড বিহেভ আনকনভেনশনালি। মোর সিরিয়াসলি আসলে যে জিনিসের ট্রু তাদের ব্যাপারে, সেটা হচ্ছে দে কেয়ার অ্যাবাউট নেচার মোর দেন দে কেয়ার অ্যাবাউট বিজনেস। তো বেসিক্যালি এটা ডিসক্রাইব করে হচ্ছে সোশ্যাল অ্যাক্টিভিস্ট বা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদের, যারা হচ্ছে সবসময় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম করে আর কি বিভিন্ন জিনিসে। যেমন ফর এক্সাম্পল ধরেন যে কোনো ক্ষেত্রে আপনি যদি এনভায়রনমেন্টালি আনফ্রেন্ডলি বা আনসাস্টেনেবল কেউ কোনো একটা প্র্যাকটিস করে, প্রথমেই তারা হচ্ছে বড় বড় কোম্পানির বিরুদ্ধে মামলা টামলা ঠুকে দেয়। এরপরে হচ্ছে ধরেন কোনো একটা বিলুপ্তপ্রায় প্রাণীকে নিয়ে যদি হ্যান্ডেল মানে এটাকে যদি রংলি হ্যান্ডেল করা হয়, তখন তারা হচ্ছে প্রোটেস্ট করে অ্যান্ড সো অন। সেরকম গ্রিনস নামে যে গ্রুপগুলো আছে, দ্যাট মিনস সোজা কথা আসলে এনভায়রনমেন্টাল প্রোটেস্টিং বা এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্ট গ্রুপগুলো, তো তাদের আসলে এজেন্ডাটা কি, সেটাই হচ্ছে আসলে আমরা মানে সেটাকে আমরা গ্রিন এজেন্ডা বলছি। যে তাদের এজেন্ডাটা বা তাদের গোলটা কি, তাদের হোয়াট ইজ দ্য এন্ড গোল। এখন এটা ওয়েল এস্টাবলিশ যে তাদের এন্ড গোল, প্রথম কথা হচ্ছে তারা বিজনেসের ব্যাপারে কম কেয়ার করে, কিন্তু বা ইকোনমিক গ্রোথের ব্যাপারে কম কেয়ার করে, কিন্তু নেচারের ব্যাপারে বেশি কেয়ার। এখন কথা হচ্ছে এটা করে লাভটা কি, তাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে হবে। এখানে দুই টাইপ অফ পিপল আসলে আছে। ফার্স্ট হচ্ছে যারা এই ধরনের এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি গ্রুপ বা ধরেন এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিস্টদের মধ্যে থাকে, কিন্তু তাদের আসলে গোলটা হচ্ছে মনিটারি গোল। যেমন ফর এক্সাম্পল ধরেন যারা বড় বড় যে অর্গানাইজেশনগুলো আছে, তাদের যদি কোনো রকমের আপনি মিসহ্যান্ডলিং বা এনভায়রনমেন্টালি আনফ্রেন্ডলি আনসাস্টেনেবল প্র্যাকটিসেস আপনি যদি ক্যাপচার করতে পারেন বা সেটা যদি প্রুভ করতে পারেন, তাহলে এই ধরনের গ্রুপগুলো ইউজুয়ালি দে সেটেল উইথ দ্য প্রোটেস্টিং অর্গানাইজেশন। তারা কি করে? প্রোটেস্টিং অর্গানাইজেশনের সাথে সেটেল করে হচ্ছে তার একটা বড় অ্যামাউন্ট অফ সাম বা মানির মাধ্যমে সেটাকে হচ্ছে তারা একটা একটা সেটেলমেন্টে আসে। তো এখানে একটা বিশেষ মনিটারি একটা গেইনের ব্যাপার আছে। আরেকটা ইম্পর্টেন্ট মানে গ্রুপ অফ পিপল আছে যারা কি করে, এই ধরনের গ্রিন যে অর্গানাইজেশন আছে আর বড় বড় বিজনেস অর্গানাইজেশন আছে, তাদের মধ্যে থেকে হচ্ছে জাম্প করে, মানে কিছুদিন এই অর্গানাইজেশনে কাজ করে, কিছুদিন ওই অর্গানাইজেশনে কাজ করে। কিভাবে? রিসেন্টলি এই যে বড় বড় অর্গানাইজেশনগুলো কি করেছে, তারা খেয়াল করেছে যে আমরা যদি এনভায়রনমেন্টাল আনসাস্টেনেবল প্র্যাকটিসেস মেনটেন করি, তাহলে মাঝে মধ্যে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়।
তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা একটা কমপ্লিট ডিভিশন বা একটা একটা ডিপার্টমেন্ট রাখবো যাদের কাজ হবে এই ধরনের আমরা কোনো রকমের ভুল প্র্যাকটিসেস করছি কিনা এটা আমাদেরকে আগে থেকে ওয়ার্ন করা, বা এই ধরনের প্র্যাকটিসেস গুলোকে আমাদেরকে ডিকটেট করা, আমাদের যেটা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে পলিসি ইয়া করা, কোলাবোরেট করে এই পলিসিগুলো নির্ধারণ করা, গ্রিন পলিসিগুলো নির্ধারণ করা। সো এই জায়গায় গিয়ে তাহলে এই ডিপার্টমেন্টগুলো এখানে তাহলে যার কাদেরকে তাহলে নিয়োগ দেওয়া হবে, যারা এই ধরনের প্রোটেস্ট বা এই ধরনের অ্যাক্টিভিজম বা এরকম অ্যাক্টিভিজমের যাদের রেকর্ড আছে, বা এই ধরনের অ্যাক্টিভিজম নিয়ে যারা হচ্ছে সচেতন, বা ধরেন এই ধরনের অ্যাক্টিভিজম যাদের বেসিকলি একটা ফলোয়িং আছে, তাদের দে প্র্যাকটিস দিস সোর্ট অফ অ্যাক্টিভিজম, অথবা দে প্র্যাকটিস এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি লজ। এরকম অনেক লয়ারও আছে যারা হচ্ছে এনভায়রনমেন্টাল লয়ার, তাদের কাজ হচ্ছে এরকম বড় বড় কোম্পানিকে গিয়ে সু করা। সো বেসিকলি তারা হচ্ছে এরকম অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশনে কাজ করে, তারপর হচ্ছে এরকম বড় কোম্পানিতে কিছুদিন কাজ করে, এভাবে করে করে তারা দে হপ ইন বিটুইন জবস এন্ড দে মেক এ লট অফ মানি। সেটা হচ্ছে আরেকটা গ্রুপ। থার্ড গ্রুপ হচ্ছে যারা হচ্ছে যে দে বাউন্স ব্যাক এন্ড ফোর্থ বিটুইন বিজনেস এন্ড এনভায়রনমেন্টাল অ্যাক্টিভিজম। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ। ফার্স্ট গ্রুপ বলেছি যারা হচ্ছে ওখান থেকে বড় বড় কোম্পানিকে সু করে টাকা কামাইতে চায়। সেকেন্ড গ্রুপ হচ্ছে যারা দুইটা কোম্পানির মধ্যে, দুইটা অর্গানাইজেশনের মধ্যে বাউন্স করে করে তাদের মানে একটা অ্যারেঞ্জমেন্ট করতে চায়। থার্ডরা হচ্ছে আসলে বেসিকলি হু আর অ্যাকচুয়ালি কনসার্ন অ্যাবাউট দ্য নেচার, তারা আসলে টাকা পয়সা বা ইকোনমিক গ্রোথ কোনো কিছু নিয়ে কনসার্ন না, দে অনলি কেয়ার অ্যাবাউট এনভায়রনমেন্টালিজম। তার কারণ হচ্ছে এনভায়রনমেন্টালিজম আসলে কি, ফর এক্সাম্পল এনভায়রনমেন্টালিজমের মেইন কনসেপ্ট হচ্ছে টু সেভ নেচার অর টু প্রিজার্ভ সার্টেন অ্যাসপেক্টস অফ ন্যাচারাল কজ। সো এটা এটা আসলে একটা সেন্স অফ একটা সেন্স অফ হায়ার অথরিটি থেকে আসে। যেমন ফর এক্সাম্পল আমরা অ্যাজ হিউম্যানস উই আর দ্য এপেক্স প্রেডেটর্স অফ দিস প্ল্যানেট, তো আমাদের এই প্ল্যানেটের দেখভাল করার দায়িত্ব আমাদের। এইরকম একটা কাইন্ড অফ ধরেন মাইন্ডসেট থেকে হচ্ছে এইটা আসে। আচ্ছা, তো এখন এই প্রত্যেকটা ব্যাপারের মধ্যে আমাদের আসলে খুঁজে বের করতে হবে যে কোন এজেন্ডাটা আপনি নিতে চান টু মানে আসলে গ্রিন কম্পিউটিং এর ব্যাপারটা হচ্ছে আমাদের আইটি ডিপার্টমেন্ট বা আমাদের টেক বিজনেস বা আমাদের পুরো বিজনেসটাকে আমরা এমনভাবে করতে চাই, এমনভাবে ডিজাইন করতে চাই, এমনভাবে হচ্ছে সেটাকে এটার কার্যক্রমকে ডিজাইন করতে চাই সো দ্যাট আমাদের একই সাথে সাস্টেনেবল প্র্যাকটিসেস, গ্রিন প্র্যাকটিসেসও ইনকর্পোরেট হয়, একই সাথে মনিটারি প্রফিট হয়। সো এর মাঝামাঝি যদিও ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের ডিফারেন্ট এজেন্ডা আছে, আমাদের অ্যাজ এ কোম্পানি হোল আমাদের গোল হবে হচ্ছে এই মাঝের সুইট পয়েন্টটা খুঁজে বের। সো এই হচ্ছে আর কি গ্রিন এজেন্ডা। তো গ্রিন এজেন্ডার মধ্যে অনেক টাইপ অফ মানুষ আছে, সেটা হচ্ছে আমরা বলার চেষ্টা করলাম। তো নাও এখন কথা হচ্ছে কি রুটস অফ এনভায়রনমেন্টালিজম, আসলে এনভায়রনমেন্টালিজম কি অ্যান্ড এই এনভায়রনমেন্টালিজম প্র্যাকটিসেস কোথা থেকে আসছে সেটা হচ্ছে এখন আমাদের বুঝতে হবে। তো এনভায়রনমেন্টালিজমের লিডার মানে ক্লেম করে ইউনাইটেড স্টেটস তারা নিজেরা, বিকজ যে কোনো মানে before any other country they started environmental friendly practices and they started আচ্ছা ইমন আমি এখনো রোল কল করি নেই, হ্যাঁ করলে করে দিন। So they started environmental friendly practices and preservation practices. So for example এনভায়রনমেন্টালিজমের মেইন ব্যাপার হচ্ছে কনজারভেশনিজম, এটা হচ্ছে সবচেয়ে পুরাতন টার্ম। তো কনজারভেশনিজমের গোল হচ্ছে যে ন্যাচারাল যে রিসোর্সেস গুলো আছে অ্যান্ড ন্যাচারাল যে সাইট গুলো আছে, ন্যাচারাল যে ল্যান্ডস্কেপ গুলো আছে এগুলোকে প্রিজার্ভ করা, এগুলোকে নষ্ট না হতে দেওয়া। ঠিক আছে, যেমন আপনারা খেয়াল করবেন বিভিন্ন দেশে বিভিন্ন দেশে যে হিস্টোরিক সাইটগুলো আছে বা যে ন্যাচারাল বড় বড় সাইটগুলো আছে সেগুলোকে তারা প্রিজার্ভ করার চেষ্টা করে। যেমন ধরেন ফর এক্সাম্পল আমাদের বর্তমানে সেন্ট মার্টিনকে প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে, বিকজ সেন্ট মার্টিনের যে এনভায়রনমেন্টাল সাইকেল বা এনভায়রনমেন্টাল যে ইকোসিস্টেম সেটা আসলে প্রচুর ট্যুরিস্ট অ্যান্ড মানে এটার হচ্ছে যাচ্ছে তাই ব্যবহার করার কারণে এটা হচ্ছে আসলে নষ্ট হয়ে গেছে। সো এখন এটাকে প্রিজার্ভ করার চেষ্টা করা হচ্ছে, এখন এখানে মানুষজনের যাওয়া আসা খুব লিমিটেড হয়ে গেছে। ঠিক তেমনি প্রত্যেকটা কান্ট্রি এরকম বড় বড় ন্যাচারাল রিসোর্সেস গুলো আছে যেগুলোকে আমরা প্রিজার্ভ করার চেষ্টা করি। সো এই প্রিজার্ভ করার একটা সেন্স হচ্ছে যে এই জিনিসটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি, নট বিকজ অফ জাস্ট বিকজ দিস ইজ এ টুরিস্ট স্পট, বাট ধরেন এটা খুব ইম্পর্টেন্ট একটা ল্যান্ডস্কেপ, এইটাতে এখানে এটা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট একটা পিস অফ ল্যান্ড, এখানে অনেক রকমের অ্যানিমাল বসবাস করতে পারে যেটা হচ্ছে যারা অলমোস্ট এক্সটেন্ট, অথবা এইটা পুরোপুরি
গ্রেটার ইকোসিস্টেমে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে এই অঞ্চলটা। সো এরকম বিভিন্ন সেন্স থেকে হচ্ছে আসলে কনজারভেশনিজম মুভমেন্টটা শুরু হয়েছে, যাদের মেইন গোল ছিল বিভিন্ন ন্যাচারাল রিসোর্সেসকে সেভ করা। দেন এই কনজারভেশনিজমের সাথে অ্যাড হয়েছে প্রিজার্ভেশনিস্ট অ্যান্ড অ্যান্টি পলিউশন কনসেপ্টস। তো কনজারভেশনিস্টরা প্রথমে এসেছে, যাদের কাজ ছিল ন্যাচারাল রিসোর্সেসকে কনজার্ভ করা। এরপর এসছে প্রিজার্ভেশনিস্টরা। প্রিজার্ভেশনিস্টের কাজ হচ্ছে বা তাদের বক্তব্য হচ্ছে আমরা শুধুমাত্র কনজার্ভ করব না, মানে বিভিন্ন ন্যাচারাল যে ইয়াগুলো আছে, ল্যান্ডস্কেপগুলো আছে, আমরা ন্যাচারাল রিসোর্সগুলোকে প্রিজার্ভ করব, একই সাথে আমরা যাতে আমাদের ন্যাচারাল এনভায়রনমেন্ট যাতে পলিউট না হয় সেজন্য অ্যান্টি পলিউশন কনসার্ন এসছে। এরকম ডিফারেন্ট গ্রুপগুলো স্পন হয়েছে, যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে নন প্রফিট গ্রুপ, আর একটা স্মল অ্যামাউন্ট অফ ফর প্রফিট কোম্পানিও এর মধ্যে যুক্ত হয়েছে। তো এই ওয়েল নন গ্রুপগুলোর মধ্যে হচ্ছে আছে সিয়েরা ক্লাব, ন্যাচারাল ডিফেন্স কাউন্সিল, ন্যাচারাল রিসোর্স ডিফেন্স কাউন্সিল, দ্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড। তো এরকম অনেকগুলো ওয়েল নন মানে গ্রুপস আছে। এখন কথা হচ্ছে এটার গোল কি, এদের গোল কি বা মূল কথা কি, এটা কিভাবে বিজনেসের সাথে রিলেটেড। তো বিজনেসের সাথে এটা মেইন রিলেটেড হচ্ছে যেই জায়গায়, সেটা হচ্ছে আমরা চাই বিজনেসগুলোকে সাস্টেইনেবল করতে। এখন সাস্টেইনেবিলিটি মানে কি? সাস্টেইনেবিলিটি টার্মটা কিন্তু আপনারা অনেক বেশি শুনেছেন রিসেন্ট ইয়ার্স, অ্যান্ড এটা হচ্ছে প্রত্যেকটা জায়গায়, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর, রিসার্চে, ইন্ডাস্ট্রিতে, বিজনেস, সব জায়গায় কিন্তু এই টার্মটা এখন পপ আপ করছে। হোয়াট ডু ইউ মিন বাই দ্য টার্ম সাস্টেইনেবিলিটি? কারো কি একটা ডেফিনিশন আছে সাস্টেইনেবিলিটি কি? কেউ ডেফিনিশন দিতে পারবেন? টার্মটা তো অনেক শুনেছে তাই না, তাহলে এটার মানে বোঝাটা তো খুব ইম্পর্টেন্ট। যদি আপনারা গুগল সার্চ করেন বা আপনারা জাস্ট এমনিতে মিনিং জানার চেষ্টা করেন, তাহলে সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে কোনো একটা, সাস্টেইনেবল মানে হচ্ছে কোনো একটা জিনিসের রেটকে সিমিলার ভাবে মেনটেন করতে পারে। সাস্টেইনেবল মানে হচ্ছে এমন একটা জিনিস যেটার রেট, যেটা এমন একটা প্র্যাকটিস বা এমন একটা কাজ, এমন একটা অ্যাকশন যেটার রেটটাকে আপনি সবসময় ইনডেফিনিটলি মেনটেন করতে পারবেন, মানে সারা জীবন সেম ভাবে আপনি মেনটেন করতে পারবেন। ঠিক আছে? তাহলে ইন কনটেক্সট অফ এনভায়রনমেন্টালিজম, সাস্টেনেবিলিটি মানে হচ্ছে আপনি যে রিসোর্সেস ইউজ করছেন বা আপনি যে প্র্যাকটিসেস গুলো করছেন, এই প্র্যাকটিসেস গুলো কি আপনি আজীবন চালিয়ে যেতে পারবেন কি? আপনি আজীবন যদি চালিয়ে যেতে পারেন কোন রকমের এনভায়রনমেন্টাল ক্ষতি ছাড়া বা কোন রকমের উইথাউট উইথাউট রানিং আউট অফ রিসোর্সেস, তাহলে হচ্ছে এই প্র্যাকটিসটা সাস্টেনেবল। তাহলে দেখি একটা এক্সাম্পল দেন তো নন সাস্টেনেবল একটা প্র্যাকটিস বা সাস্টেনেবল একটা প্র্যাকটিস, দুইটার একটা এক্সাম্পল কেউ দিতে পারবেন? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই। নন সাস্টেনেবল প্র্যাকটিস হচ্ছে, যেমন ধরেন আমরা যে ফসিল ফুয়েল ইউজ করি বা তেল ইউজ করি, আমরা তো জানি যে এই পৃথিবীতে টোটাল তেলের পরিমাণ নির্দিষ্ট, তাই না? টোটাল ফসিল ফুয়েলের পরিমাণ নির্দিষ্ট। তাহলে আমরা যদি কন্টিনিউয়াসলি এটা ইউজ করে যাই, তাহলে এই জিনিসটা, প্র্যাকটিসটা কিন্তু সাস্টেনেবল না, কারণ একসময় এটা শেষ হয়ে যাবে, তাই না? একসময় শেষ হয়ে যাবে, তার মানে আপনি ইনডেফিনিটলি ফর এ লং পিরিয়ড অফ টাইম আপনি এটা মেনটেন করতে পারবেন। আমরা কিন্তু তেল ইউজ করা শুরু করেছি, বেশি হচ্ছে না, কয়েকশো বছর হচ্ছে। তার মানে আগামী প্রেডিক্ট করা হয়েছে আগামী 50 বছরের মধ্যে সব তেল শেষ হয়ে যাবে। তাহলে দিস ইজ এন আনসাস্টেনেবল প্র্যাকটিস। আর সাস্টেনেবল প্র্যাকটিস হচ্ছে ফর এক্সাম্পল সোলার এনার্জি ইউজ করা। এটা আপনি একটা লং অ্যামাউন্ট অফ টাইম ইউজ করতে পারবেন, এটার কোনো বাই প্রোডাক্ট নেই যেটা এনভায়রনমেন্টকে পলিউট করতেছে। সো দিস ইজ আ সাস্টেনেবল প্র্যাকটিস। সো এখন ঠিক তেমনি, যেমন ধরেন আরেকটা এখানে এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে এই যে ফর এক্সাম্পল টিম্বার মানে হচ্ছে কাঠ, অ্যান্ড ফসফরাস, এই দুইটা কিন্তু ন্যাচারালি প্রডিউস হয়। টিম্বার মানে হচ্ছে গাছ যখন বড় হয় তখন এখান থেকে টিম্বার প্রডিউস হয়, অ্যান্ড ফসফরাসও ন্যাচারালি প্রডিউস হয়, বা এটা একটা সাইকেল আছে। সো এই টিম্বার অ্যান্ড ফসফরাস যেই রেটে ন্যাচারালি প্রডিউস হচ্ছে, তার চেয়ে বেশি রেটে যদি আপনি ইউজ করেন, তাহলে এটা এনভায়রনমেন্টালি আনসাস্টেনেবল প্র্যাকটিস, কারণ একসময় সেটা শেষ হয়ে যাবে বা এটার একটা ঘাটতি তৈরি হবে। আর আপনি যদি যেই রেটে তৈরি হচ্ছে তার চেয়ে কম রেট ইউজ করতে পারেন, কমিয়ে, আপনার ব্যবহার কমিয়ে, তখন সেটা হবে একটা সাস্টেনেবল প্র্যাকটিস। সো এই এনভায়রনমেন্টালিজম, কনজারভেশনিজম, প্রিজার্ভেশনিজম অ্যান্ড অ্যান্টি পলিউশন মুভমেন্টের কাজ হচ্ছে সবকিছু মিলিয়ে আমাদের প্র্যাকটিসেস গুলোকে এমন ভাবে মানে যতটুকু সম্ভব সাস্টেনেবল পর্যায়ে নিয়ে আসে। ঠিক আছে? এইটাই হচ্ছে বেসিক্যালি বিজনেসের ক্ষেত্রে গ্রিন এজেন্ডা। দ্য কি কনসার্ন অফ অল গ্রিন গ্রুপস
যত গ্রিন গ্রুপ আছে, সেটা টাকার জন্য হোক, মানে মনিটারি ফর প্রফিট হোক অথবা নন প্রফিট হোক, যত গ্রিন গ্রুপ আছে সব গ্রিন গ্রুপের গোল হচ্ছে সাস্টেনেবিলিটি। অ্যান্ড এই টার্মটা এই জন্য এত বেশি ইম্পর্টেন্স কারেন্টলি পাচ্ছে। আপনারা দেখবেন ইউনিভার্সিটি র্যাঙ্কিং এখন সাস্টেনেবিলিটি চলে আসছে, এরপরে হচ্ছে রিসার্চের মধ্যে সাস্টেনেবিলিটি চলে আসছে, আমাদের ইভেন ইউআইউর যে রিসার্চ আছে সেখানে সাস্টেনেবিলিটি পয়েন্ট সেট হয়েছে, যে আপনি কোনো পাবলিকেশন করলে হবে না, সেটা কোন জার্নালে পাবলিকেশন হয়েছে এবং এটা সাস্টেনেবিলিটি পয়েন্টস আছে কিনা, আপনি কি উল্লেখ করতে পেরেছেন কিনা, আপনার মেথডের সাস্টেনেবিলিটি আছে কিনা, এটা যদি আপনি মেনশন করতে পারেন তখন আপনি যথাযথ বেনিফিটস পাবেন আর পাবলিকেশন, আদারওয়াইজ পাবেন। সো এই পুরো সাস্টেনেবল জিনিসটা হচ্ছে এখন আমাদের অল এনভায়রনমেন্টাল প্র্যাকটিসেসের একেবারে সেন্টার পয়েন্ট হয়ে গেছে, বা এনভায়রনমেন্টাল কনসার্নসের একেবারে সেন্টার পয়েন্ট হয়ে গেছে। সো এই আর কি। তো এখন ব্যাপারটা হচ্ছে এই জিনিসটা পড়বেন সবাই, চ্যাপ্টার 3 তে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টালিজম অ্যান্ড আইটি। ঠিক আছে, সো এখন ট্রেডিশনাল গ্রিন এজেন্ডা কিভাবে আইটি সেক্টরে ইম্প্যাক্ট ফেলবে, বা আইটি ড্রিভেন ইনোভেশন গুলোকে আমরা কিভাবে এনভায়রনমেন্টালিজমের কনসার্নসের সাথে হচ্ছে মানে খাপ খাওয়াতে পারি, বা কিভাবে তাদের মধ্যে কমন গ্রাউন্ড আমরা দেখতে পারি। যেমন ফার্স্ট আইটি ড্রিভেন ইনোভেশন যেটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ছিল, সেটা হচ্ছে আইটি ড্রিভেন ইনোভেশন ধীরে ধীরে আমাদেরকে পেপারলেস টেকনোলজির দিকে নিয়ে যাচ্ছে, তাই না? যেমন এখন সবকিছু, যে একটু আগে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা ইএলএমএস এ জমা দিবেন, আপনাদের কাগজ কলম ইউজ করতে হচ্ছে না, কাগজ ইউজ না করতে হলে গাছ কম কাটতে হচ্ছে, তাই না? সো ওভারঅল এই যে পুরোপুরি আমাদের যে ইন্ডাস্ট্রি অ্যান্ড অফিসেস ধীরে ধীরে পেপারলেস এর দিকে চলে যাচ্ছে, পেপারলেস একটা ডিজিটাইজেশনের দিকে যাচ্ছে, তো এই কারণে হচ্ছে আসলে এটা একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি। এছাড়া হচ্ছে টেলিকম কনফারেন্সিং এন্ড টেলিকমিউটিং, এই যেমন আমরা এখন টেলিকমিউট করছি, আমরা টেলিকনফারেন্স, কেউ ইউনিভার্সিটিতে না এসেও ক্লাস করছি, তাহলে কি হচ্ছে, আমরা সবাই যে ইউনিভার্সিটি যাওয়ার জন্য যে ফুয়েলটা খরচ করতাম, মানে ধরেন গাড়িতে করে আসতাম বা মোটর বাইকে করে আসতাম, সেই ফুয়েলটা বেঁচে যাচ্ছে। সো এইভাবে করে আইটি সেক্টরের সাথে প্রথম দিকে আমরা হচ্ছে গ্রিন প্র্যাকটিসেসের যে কমন গ্রাউন্ড সেটা খুঁজে পাই। এছাড়া আর কি আছে, এছাড়া যেমন ফর এক্সাম্পল আমরা যদি চিন্তা করি কনজিউমার ইলেকট্রনিক্স, হ্যাঁ, এরপরে হচ্ছে যদি আমরা মানে কনজিউমার ইলেকট্রনিক্স বলতে পারি, ইলেকট্রনিক প্রোডাক্টের কথা বলছি আর কি। এই ইলেকট্রনিক প্রোডাক্টের কথা যদি চিন্তা করি, এই কনজিউমার ইলেকট্রনিক্সের গোল হচ্ছে কি করা, এটাকে সাস্টেনেবল করা। সাস্টেনেবল মানে হচ্ছে এটার প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিংকে এমনভাবে নেওয়া যাতে এটা ইনডেফিনেটলি কন্টিনিউ করা যায় এই বিজনেসটাকে। ঠিক আছে, অ্যান্ড সবচেয়ে বড় কথা, এতে তাহলে আমাদের কি হবে, এতে প্রত্যেকটা কম্পোনেন্টের কস্ট কমবে, প্রত্যেকটা কম্পোনেন্টের কম পরিমাণ র ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে, অ্যান্ড সো অন। এইগুলো কিন্তু সব রকম মানে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড বড় বড় কোম্পানির মেইন গোল, ম্যানুফ্যাকচারিং এর মেইন গোল হচ্ছে সাস্টেনেবল ম্যানুফ্যাকচারিং। আরেকটা বিষয় হচ্ছে অ্যান্টি পলিউশন। অ্যান্টি পলিউশন মানে হচ্ছে দুই রকম ক্ষেত্রে হতে পারে। ফার্স্ট অফ অল হচ্ছে পলিউশন ফ্রম মাইনিং ম্যাটেরিয়ালস। তার মানে হচ্ছে আমরা যে র ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি আইটি সেক্টরে, মানে ফর ম্যানুফ্যাকচারিং, এই র মেটেরিয়ালস গুলো মাইন করতে গিয়ে এনভায়রনমেন্ট পলিউটেড হয়। যেমন আপনি রেয়ার আর্থ মিনারেলস, যেগুলো যেমন ধরেন কম্পিউটারের জন্য প্রয়োজন হয় সিলিকন, গোল্ড, এ ধরনের মিনারেলস প্রয়োজন হয়, এই ধরনের একেবারে হেভি, মানে ধরেন এরপরে লেড প্রয়োজন হয়। সো এই র মিনারেল মানে রেয়ার আর্থ মিনারেলস বলে আমরা এগুলোকে, এই রেয়ার আর্থ মিনারেলস গুলোকে আপনি যদি মাইন করতে যান তখন হচ্ছে কি হবে, সাধারণত পলিউশন হয়। তার রিজন হচ্ছে ধরেন এই যে মাইনিং এর জন্য যেই যন্ত্রপাতি ইউজ করা হয়, এগুলো আসলে এখনো সেই 1800s বা 1900s এর যন্ত্রপাতি। এখানে আসলে ক্লিন এনার্জি ইকুইপমেন্ট এখন পর্যন্ত ইনকর্পোরেট করা হয়নি। তো এই জন্য এটা যদি আমরা করতে পারি, ফর এক্সাম্পল সোলার অথবা উইন্ড টারবাইনের মাধ্যমে এগুলোকে পাওয়ার করতে পারে মাইনিং ইকুইপমেন্টকে, অ্যান্ড এগুলা তাহলে হচ্ছে এটা মোর অর লেস আরো বেশি সাস্টেইনেবল হবে, গ্রিন হবে। এরপরে সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল পাওয়ার। ঠিক আছে, এই যে এতগুলো ইলেকট্রনিক ডিভাইস ইউজ করছি, এগুলো ইলেকট্রিক্যাল পাওয়ার কোত্থেকে আসছে? যদি এটা ফসিল ফুয়েল হয় বা কয়লা পুড়িয়ে হয় তাহলে এটা আনসাস্টেনেবল। পাওয়ার প্ল্যান্টগুলোকে আমি যদি গ্রিন করতে পারি, আমি যদি ওভারঅল আমার এনার্জি প্রোডাকশনকে গ্রিন করতে পারি, তাহলে হচ্ছে সাস্টেনেবল করতে পারি, গ্রিন সোর্সেস বা ক্লিন সোর্সেস অফ এনার্জি ইউজ করতে পারি, তাহলে এটা এটা হচ্ছে সাস্টেনেবল প্র্যাকটিস। থার্ড পলিউশনের স্টেপটা হচ্ছে আমরা যখন ই ওয়েস্ট তৈরি করি,
দ্যাট মিনস আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলো যেমন স্মার্টফোন, কম্পিউটার, মনিটর এই জিনিসগুলোকে যখন ফেলে দিই, এগুলো শর্ট, তো এটা কিভাবে আমরা মানে চেঞ্জ করতে পারি বা এটা কিভাবে এলিভিয়েট করতে পারি? এটা এলিভিয়েট করতে পারি, ফর এক্সাম্পল আমরা ডিভাইসের লাইফ টাইম বাড়ানোর দিকে কাজ করতে পারি, তাই না? একটা ডিভাইস যত বেশি দীর্ঘ সময় ইউজ করা যায়, ওইটা ডিসপোজ করার দরকার কম হবে, অ্যান্ড ই ওয়েস্টও তত কম প্রডিউস হবে। একই সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ডিভাইস রিসাইক্লিং। দ্যাট মিনস এই ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা থ্রো অ্যাওয়ে না করে, পুরোপুরি ডিসপোজ না করে, এগুলোকে কোনোভাবে এগুলার পার্টসগুলোকে রিইউজ করতে পারে কিনা, বা এগুলোকে এগুলোকে রিসাইকেল করতে পারে কিনা। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, যেমন ফর এক্সাম্পল এইসব ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার প্লান্টে প্রচুর টক্সিক্স মানে টক্সিক ম্যাটেরিয়ালস আছে, যেহেতু এখানে বিভিন্ন রকমের মিনারেলস আছে। সো এই জায়গাগুলোর প্রপার সুপারভিশন, যে ওয়ার্কারদের প্রপার ওয়ার্কিং এনভায়রনমেন্ট আছে কিনা, চাইল্ড লেবার হচ্ছে কিনা, এন্ড সো অন, এই জিনিসগুলো আমাদের দেখতে হবে, খেয়াল রাখতে হবে। বিভিন্ন অর্গানাইজেশন এগুলো করছে কিনা, এগুলো চেক রাখার দায়িত্ব হচ্ছে গ্রিন মানে গ্রিন গ্রুপগুলোর, যে যারা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেস্টিং গ্রুপ, এনভায়রনমেন্টাল কনসার্ন গ্রুপস, ঠিক আছে? তো ওভারঅল, তো আইটি অ্যান্ড গ্রিন কম্পিউটিং এর যে কমন গ্রাউন্ড, যে আমাদের ইনোভেশন টেকনোলজি যেদিকে যাচ্ছে সেই দিকে আমি যাতে গ্রিন প্র্যাকটিসেস গুলোও এর মধ্যে নিয়ে আসতে পারি, ইনকর্পোরেট করতে পারি, সেটা হচ্ছে আর কি আমাদের মেইন। সো এইখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস ওয়ার্মিং লিমিট। তার আগে দিকে একটা কোয়েশ্চেন করি, আমি কিন্তু আমার লাইফে প্রচুর মানুষ দেখেছি যারা ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করে না। আপনারা কি ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করেন? ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস করেন না কে আছেন? কেউ আছেন ক্লাসে? আচ্ছা। সো ক্লাইমেট চেঞ্জে বিশ্বাস না করার কারণটা আমি বলি। আমি অনেককে দেখেছি এটা বিশ্বাস না করতে। তার রিজনটা হচ্ছে এটা আসলে বিশ্বাস না করা, আমি তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হচ্ছে কাইন্ড অফ লজিক্যাল, যদি আপনি আহ, খুব বেশি চিন্তা না করেন, এভিডেন্ট যে ডাটা আছে সে ডাটা দেখেন, তাহলে এটা বিশ্বাস নাও করতে পারেন। ফর এক্সাম্পল, ক্লাইমেট চেঞ্জ আসলে কি বলে? ক্লাইমেট চেঞ্জ বলে যে আমাদের ওভারঅল আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার মানে আপনাদের পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এরপরে হচ্ছে এতে ধরেন বরফ গলে যাচ্ছে, পোলার রিজনের বরফগুলা গলে যাচ্ছে, এতে হচ্ছে ওভারঅল হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল যে ইকোসিস্টেম সেটা নষ্ট হচ্ছে, তাই তো? এটাই তো মেইন কথা ক্লাইমেট চেঞ্জ। এখন কথা হচ্ছে এই জিনিসটা কেন অনেকে বিলিভ করে না, এটার রিজনটা হচ্ছে আমরা যদি অ্যাপারেন্ট ডাটার দিকে মানে পৃথিবীতে লং টার্ম ডাটার দিকে তাকাই, ক্লাইমেট ডেটার দিকে তাকাই, তাহলে আমরা দেখব দ্য আর্থ গোস থ্রু দিস সাইকেলস অফ ক্লাইমেট চেঞ্জ। তার মানে পৃথিবীতে প্রতি ধরেন সাম থাউজেন্ড ইয়ার্স পর পর একটা আসে, একটা ধরেন আইস এজের মতো আসে। দ্যাট মিনস তাপমাত্রা কমে একেবারে শীতল হয়ে যায়, তখন অলমোস্ট অনেক স্পিসিস বিলুপ্ত হয়ে যায়। এরপর হচ্ছে তাপমাত্রা বাড়তে 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 একটা হাই পিক পয়েন্টে পৌঁছে আবার দেন আইস এজের দিকে যায়। এই সাইকেলটা কিন্তু পৃথিবীতে প্রতি সাম থাউজেন্ড 10,000 or 20,000 ইয়ার্স পর পর হচ্ছে কন্টিনিউ করে, বা এটা সাইকেলটা হচ্ছে করে। তো এই জন্য হচ্ছে অনেক গ্রুপস বিলিভ করে যে এই যে ক্লাইমেট বাড়ছে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ হচ্ছে না বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এটা আসলে ওই সাইকেলেরই অংশ। এটা আসলে নট রিয়েলি এভিডেন্ট যে এটা মানে খারাপ কিছু। সো এটার বিরুদ্ধে আসলে যে সাইন্টিফিক পয়েন্টটা, স্ট্যান্ড পয়েন্টটা, সেটা হচ্ছে হ্যাঁ, এটা সত্য যে প্রতি পৃথিবীতে মানে পৃথিবীতে প্রতি 1000 ইয়ার্স পর পর ক্লাইমেট চেঞ্জ হয়, বাট আমরা যদি আমাদের লাস্ট 200, 300 বা 400 ইয়ার্স এর ডেটার দিকে তাকাই, যেই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরের দিকে তাকাই, এই পিরিয়ডে যে রেটে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই রেটটা ফার্স্ট অফ অল এটা ওভারঅল আপওয়ার্ড ট্রেন্ডে। তার মানে হচ্ছে ক্লাইমেট যে চেঞ্জের রেটটা এটা কন্টিনিউয়াসলি বাড়তেছে। তার মানে ধরেন গত 1700 থেকে 1800 সালে 100 বছরে পৃথিবীর তাপমাত্রা যত বাড়ছে, 1800 থেকে 1900-র মধ্যে আরো বেশি বেড়েছে। 1900 থেকে 2000-এর মধ্যে তার চেয়ে কয়েক গুণ বেড়েছে। আবার 2000 থেকে 2100 সালের মধ্যে তার থেকে আরো অনেক গুণ বেড়ে গেছে। সো এই যে রেটটা কন্টিনিউয়াসলি আপওয়ার্ড, যেটা আসলে পৃথিবীর অন্য পিরিয়ডে খুঁজে পাওয়া যায় না, রেটটা সাধারণত সমান থাকে। সেকেন্ড হচ্ছে যে রেটে তাপ টেম্পারেচার বাড়ছে, সেটা হচ্ছে প্রিভিয়াসলি আনসিন, যে কারণে আসলে এই পুরো সাইকেলটা পৃথিবীর একটা ন্যাচারাল সাইকেলের অংশ হলেও আমাদের বিভিন্ন অ্যাকশন, ম্যানমেড অ্যাকশনটা এটাকে ত্বরান্বিত করছে অ্যান্ড এটাকে বাড়িয়ে দিচ্ছে, যেটা হচ্ছে একটা মানে ধরেন একটা সাইকেল যদি কন্টিনিউ, সাইকেলের তো একটা রেট আছে, তাই না? তো একটা সাইকেল কন্টিনিউ করতে হলে ওইটা কন্টিনিউয়াসলি সেম কাজ বারবার হতে হবে, সেম রেটে বারবার হতে হবে। আমরা যদি রেটটা চেঞ্জ করে দেই তাহলে তো আর সাইকেল হবে না, তাহলে কি হয়ে যাবে? সাইকেলটা ব্রেক হয়ে
এইটাই হচ্ছে আসলে কনসার্ন, মানে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টদের কনসার্ন এটাই, আমাদের কাজকর্ম সাইকেলটা ব্রেক করে ফেলবে, তখন যেটা হবে আইস এজ যত সময় পর আসার কথা ছিল তার অনেক আগে চলে আসবে, বা ধরেন অন্য কোনো একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে যেটা আমরা এখনো জানি না, সেটাই হচ্ছে আসলে কনসার্ন। সো ক্লাইমেট চেঞ্জের এই কনসার্নটা এখন তাহলে সবার জন্য, এটা আসলে শুধুমাত্র বিজনেস পার্সনদের জন্য না, শুধুমাত্র এনভায়রনমেন্টাল কনসার্নিং পিপলদের জন্য না, এটা সবার জন্য একটা বড় কনসার্ন, সব দেশের জন্য একটা বড় কনসার্ন। এই জন্য হচ্ছে সব দেশ আসলে এই প্র্যাকটিসেস গুলোর দিকে যাওয়ার চেষ্টা করছে যাতে এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি হওয়া যায়। তো এইখান থেকে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই বিষয়টা যে 2 ডিগ্রি সেলসিয়াস ওয়ার্মিং লিমিট, দ্য 3.8, আমি এখানে দাগিয়ে দিচ্ছি। এই 2 ডিগ্রি সেলসিয়াস ওয়ার্মিং লিমিট কি বলে সেটা যদি আমরা একটু দেখি। The Earth's climate system is very complicated, and any effort to predict its course over time is filled with uncertainty. ঠিক আছে, এটা তো আমরা সবাই জানি যে আর্থের ক্লাইমেট সিস্টেমটা খুবই কমপ্লিকেটেড অ্যান্ড আসলে এটা আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল নট দ্যাট ইন দ্য সেন্স যে এটা আসলে র্যান্ডম, মানে র্যান্ডমনেস আর আনপ্রেডিক্টেবলনেস এর মধ্যে দুটো ডিফারেন্স আছে, আনপ্রেডিক্টিভনেস এর মধ্যে ডিফারেন্স আছে। একটা জিনিস র্যান্ডম না হয়ে আনপ্রেডিক্টেবল হতে পারে। কিভাবে? র্যান্ডম মানে হচ্ছে এখানে কোনো প্যাটার্ন নাই, কিন্তু আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে হতে পারে এখানে একটা প্যাটার্ন আছে অথবা প্যাটার্ন নাই, কিংবা প্যাটার্ন থাকলেও সেটা এত ডিফিকাল্ট বা এখানে এতগুলো ভ্যারিয়েবল আছে যে সেটা আসলে প্রেডিক্ট করা সম্ভব না। সো আমাদের আর্থের ক্লাইমেটটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। এটা আসলে এটার মধ্যে প্যাটার্ন আছে, কিন্তু প্যাটার্নটা হচ্ছে এত বেশি ফ্যাক্টরস বা এত বেশি ভ্যারিয়েবল তার পেছনে কাজ করে যে আমরা আসলে আমাদের লিমিটেড নলেজ নিয়ে এটা আসলে প্রেডিক্ট করতে পারি না। আমাদের কাছে জিনিসটা অনেকটা আনসার্টেন বা আনপ্রেডিক্টেবল মনে হতে পারে। ঠিক আছে, so এখন the key assertion of mainstream climate scientists about warming, though, is that temperature in the surface region of the earth will increase as people emit increasing amounts of carbon dioxide. So climate scientists their main concern হচ্ছে the main key মানে কি কনসার্ন হচ্ছে কি তাদের ওয়ার্নিং আমাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা যত কার্বন ডাইঅক্সাইডের এমিশন বাড়াবো আমাদের সারফেস টেম্পারেচার মানে পৃথিবীর সারফেসের টেম্পারেচার তত বাড়বে। যেমন ফর এক্সাম্পল দ্য লেভেল অফ CO2 in the atmosphere before the industrial revolution, that means the mid 1700s, was about 280 ppm। তাহলে পৃথিবীতে সবসময় কার্বন ডাইঅক্সাইড ছিল, কারণ কার্বন ডাইঅক্সাইড ইজ ডিরেক্টলি টাইড উইথ দ্য লাইফ, অল লাইফ, তাই না? কার্বন সাইকেল পৃথিবীতে সেই এক পৃথিবীর শুরু থেকে চলে আসছে। তো 1700 সালের দিকে এই কার্বন সাইকেলটা যেটা হচ্ছে ন্যাচারাল ছিল, কখনো তো আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা এই টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের মধ্যে দিয়ে যাইনি, তখন এটা ছিল 280 ppm। ppm মানে তো জানেন আপনারা পার্টস পার মিলিয়ন, তার মানে হচ্ছে প্রতি মিলিয়ন পার্টিকুলেটস এর মধ্যে, এয়ার পার্টিকুলেটস এর মধ্যে অ্যাবাউট 280 পার্টস আর পার্টিকুলেটস হচ্ছে পার মিলিয়ন পার্টিকুলেটস এর মধ্যে 280 পার্টিকুলেটস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছিল। তো সিন্স দেন আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটা হচ্ছে বেড়ে এখন এটার পরিমাণ হচ্ছে 390 ppm হয়েছে। তার মানে হচ্ছে কার্বন সাইকেল, প্রত্যেকটা কিছু সাইকেলের একটা নির্দিষ্ট মানে রেট আছে, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে কার্বন সাইকেলও তার মানে নির্দিষ্ট অ্যামাউন্ট অফ কার্বন থাকলে সেটা সাইকেলের মধ্যে দিয়ে রিসাইকেল হবে বারবার। যেমন প্ল্যান্টস অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড, দে ক্রিয়েট অক্সিজেন, এই অক্সিজেন হচ্ছে আবার হচ্ছে আমরা নেই। এখন বেশি কার্বন ডাইঅক্সাইড যদি জমে যায় তো এতগুলো প্ল্যান্ট তো পৃথিবীতে নাই, বা এতগুলো ট্রিজ পৃথিবীতে নাই যারা হচ্ছে এতগুলো কার্বন ডাইঅক্সাইড প্রসেস করতে পারবে বা সেগুলোকে ফিল্টার করতে পারবে, যে কারণে ইটস ইনক্রিজিং অ্যাবাউট 3 ppm পার ইয়ার। বর্তমানে দেখেন 1700 সাল থেকে বেড়ে 400 বছরে বা 350 বছরে হয়েছে 120 বা 110 ppm বেড়েছে। এখন প্রতি বছর 3 ppm করে বাড়তেছে, তার মানে গত 300 বছরে যা বাড়ছে আগামী 30 বছরে তা বাড়বে। So that's the main concern. Scientists have long estimated that doubling of the Earth's CO2 level to 560 ppm would cause the Earth's average surface temperature to rise by 2 degrees Celsius. এইটাই হচ্ছে আসলে 2 ডিগ্রি সেলসিয়াস লিমিট। সায়েন্টিস্টরা যেটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে এই যে 390 ppm হয়েছে,
অ্যান্ড বছরে 3 ppm করে বাড়ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অ্যাটমসফিয়ারে, এটা যদি কোনো কারণে 560 ppm রিচ করে, তাহলে পৃথিবীর আর্থের যে অ্যাভারেজ সারফেস টেম্পারেচার সেটা আরো 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। এভারেজ মানে কিন্তু এভারেজ এভারেজ মানে হচ্ছে প্রত্যেক জায়গায় 2 ডিগ্রি বাড়বে না, কিন্তু ওভারঅল পুরো আর্থে এভারেজ আউট করলে 2 ডিগ্রি বাড়বে। ধরেন যেসব জায়গায় কার্বন ডাইঅক্সাইড বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সিটিজ বেশি, ওখানে আরো বেশি বাড়বে, ওখানে ধরেন 10 ডিগ্রি বাড়বে। যে জায়গায় সিটি নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাই, টেকনোলজি নাই, মানুষ নাই, ওই জায়গায় আরো কম বাড়বে, ওখানে একেবারে চেঞ্জ হবে না। ওভারঅল আমি যদি অ্যাভারেজ করি তাহলে অনেক বেশি মানে অনেক জায়গায় অনেক বেশিও বাড়তে পারে। 2 ডিগ্রি মানে কিন্তু সব জায়গায় 2 ডিগ্রি না। কারণ 2 ডিগ্রি দেখে মনে হতে পারে অনেক কম, যে আসলে 2 ডিগ্রি বাড়লে কি হবে স্যার, মাত্র 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি তো আমরা মানুষরাই ফিল করতে পারি। সো আসলে এটা বাড়লে পরিবেশের এমন কি বা ক্ষতি হবে। মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাভারেজ, পুরো পৃথিবীর জুড়ে অ্যাভারেজ। আমরা যদি চিন্তা করি যে পৃথিবীর কতটুকু অংশে মানুষ বসবাস করে, তাহলে সেটা কিন্তু খুব অল্প। পৃথিবীর বেশিরভাগ অংশই কিন্তু আনইনহ্যাবিটেড, মানে বেশিরভাগ অংশ তো পানি, বাকি ল্যান্ডের যে অংশ আছে সেটাও কিন্তু বেশিরভাগ আনইনহ্যাবিটেড, বা সেখানে মানুষ থাকে না। সো ওভারঅল এভারেজে যদি পুরো পৃথিবীর সারফেস টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে যায়, এটা কিন্তু হিউজ বিষয়। সো আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কেন এটা একটা হিউজ বিষয়, সেটা হচ্ছে যে আমরা যদি পোলার রিজনের কথা চিন্তা করি, সেখানে কিন্তু ফ্রিজিং টেম্পারেচার, তাই না? অনেক জায়গায় ধরেন টেম্পারেচার -1, -2, 0। এইসব জায়গায় যদি আপনার টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে যায়, তাহলে কিন্তু ওইখানকার সব বরফ গলে যায়, তাই না? ন্যাচারাল যে একটা রেট আছে আইস তৈরি হওয়ার, অ্যান্ড হচ্ছে মানে প্রতি বছর সেখানে হচ্ছে সামারে কি হয়, বা বরফ গলে পানি হয়, আবার উইন্টারে হচ্ছে আবার পানিগুলো ফ্রিজ আপ হয়ে আইস ক্যাপস তৈরি হয়, এই জিনিসটার সাইকেলটা নষ্ট হয়ে যায়। সেটাই হচ্ছে আর কি আরেকটা কনসেপ্ট। আর CO2 emissions are generated by power plant emissions, emissions from transportation, shipping, agriculture, everything। মানে আমরা আসলে হিউম্যানস, অল ম্যান মেড টেকনোলজির একটা সিগনেচার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন। ঠিক আছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত মোস্ট ম্যান মেড ইনভেনশনের ফুয়েল হচ্ছে ফসিল ফুয়েল। ফসিল ফুয়েল মানে হচ্ছে কয়লা বা খনিজ তেল, মিনারেল অয়েল, এই জিনিসগুলো যেগুলো হচ্ছে আমরা গাড়িতে ইউজ করি, ট্রান্সপোর্টেশন, শিপিং, এগ্রিকালচার, ট্রাক্টর চালাতে ইউজ করি। এরপরে ধরেন পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ তৈরি করতে এখনো কয়লা পোড়ানো হয়। সো এই ফসিল ফুয়েলের একটা বাই প্রোডাক্ট হচ্ছে, আপনারা তো জানেন, যে কোনো ফসিল ফুয়েলকে পোড়ালে কি হয়, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এনার্জি প্রডিউস হয়, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড এনার্জি, তাই না? সো এইখানে এখন এনার্জিটা তো আমরা পাচ্ছি, ওয়াটার তো ওয়াটারের মতো বের হয়ে যাচ্ছে, বাট যে কার্বন ডাইঅক্সাইডটা এটা তো এনভায়রনমেন্টে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য প্রবলেম। So burning of coal for power emission in the single biggest cause of CO2 emission worldwide. তার মানে ফসিল ফুয়েল বা কয়লা পোড়ানো, কোল পোড়ানো, বার্ন করা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দ্য বিগেস্ট কজ অফ CO2 emission worldwide। যার মধ্যে সবচেয়ে এগিয়ে আছে হচ্ছে চায়না। ঠিক আছে, যারা প্রতি সপ্তাহে একটা করে নতুন কোল পাওয়ার প্ল্যান্ট তৈরি করতেছে। সো যেসব কান্ট্রির পপুলেশন বেশি, সেসব কান্ট্রি যেমন চায়না, ইন্ডিয়া, তারা হচ্ছে আসলে এখানে কন্ট্রিবিউশনও বেশি তাদের। কারণ কি, তাদের মানুষ বেশি, তো তাদের ট্রান্সপোর্টেশন বা ট্রান্সপোর্টের পরিমাণ বেশি, তাদের পার ক্যাপিটা এনার্জি কনজাম্পশন বেশি। সো ওভারঅল যে কারণে তাদের কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন বেশি। আরেকটা বিষয় হচ্ছে তারা সাস্টেনেবল প্র্যাকটিসেস আসলে করতে পারে না, কারণ হচ্ছে বেশিরভাগ পিপল live below the poverty line, or in certain amount of they have a certain amount of like economic growth, যে তারা সোলার প্যানেলস or মডার্ন টেকনোলজিস সেটাকে অ্যাফোর্ড করতে পারে না সবখানে। তো এই জন্য আর কি তারা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এমিশন অ্যাড করছে, গ্লোবাল এমিশনের মধ্যে কন্ট্রিবিউট করছে। সো এখন estimates were made that cutting the global CO2 emission by 80% by 2050 would limit the warming to a total about 2 degrees Celsius। তার মানে হচ্ছে এস্টিমেশন যেটা করা হয়েছে, সেই এস্টিমেশনটা হচ্ছে আমরা যদি আগামী 2050 সালের মধ্যে আমাদের কার্বন ডাইঅক্সাইড রেট 80% এর মধ্যে, মানে 80% কমাতে পারি, তাহলে হচ্ছে যে 2 ডিগ্রি সেলসিয়াসের যে লিমিটটা, ওইটা আমরা রিচ করতে পারবো না, বা করলেও বেয়ারলি রিচ করবো। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এস্টিমেশন। এখন এই এস্টিমেশনটার উপরে ভিত্তি করে আসলে আমরা
আর কি আগাচ্ছি, ঠিক আছে? So if warming caused directly by humans is allowed to rise beyond 2 degrees Celsius, it is believed that CO2 cycle of the earth will become increasingly unbalanced. As ice melts, forests will weaken and die, and the ocean reaches the limit of CO2 absorption. Warming will take on a momentum of its own. তার মানে হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস যদি ক্রস করে যায়, এই লিমিটটা যদি ক্রস করে যায়, তাহলে ইট ইজ বিলিভড বাই দ্য ক্লাইমেট সায়েন্টিস্ট যে পৃথিবীর যে কার্বন সাইকেল আছে, এই কার্বন সাইকেলটা হচ্ছে ডিস্টার্ব হবে, তার মানে এটা আনব্যালেন্সড হয়ে যাবে। তাহলে সাইকেল আনব্যালেন্সড হওয়ার মানে হচ্ছে এই রিয়াকশনটা ধীরে ধীরে ইনক্রিজ করবে। ইনক্রিজ করলে কি হবে? বরফ গলে যাবে, ফরেস্ট উইল কন্টিনিউ টু ডাই। তার মানে পৃথিবী একটা সেলফ ফিডব্যাক লুপে পড়ে যাবে, যে আইস হয়ে যাচ্ছে, আইস মেল্ট হয়ে যাচ্ছে, তারপরে ট্রি গুলা মানে ফরেস্ট গুলো মরে যাচ্ছে, তাহলে হচ্ছে এরপরে ওশেন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করে তার আরো বেশি ওয়ার্মিং এর রেট আরো বেশি বেড়ে যাবে, মোমেন্টাম এত বেশি বেড়ে যাবে সেটা ইরিভার্সিবল হয়ে যাবে। এখন পর্যন্ত এটা ইরিভার্সিবল পর্যায়ে যায়নি, তার মানে এটাকে চাইলে এখনো রিভার্সিবল করা মানে রিভার্স করা পসিবল। যদি আমরা এই মুহূর্তে সব ফসিল ফুয়েল বার্ন স্টপ করে দেই, এই মুহূর্তে সব প্র্যাকটিসেস গ্রিন করে ফেলতে পারি কোনো না কোনো ভাবে, তাহলে আমরা স্টিল ইট ইজ পসিবল যে আমরা এই পুরো এই লিমিটটাকে নিচের দিকে টেনে নামিয়ে আনতে পারি। তার মানে হচ্ছে আমাদের টোটাল কার্বন ডাইঅক্সাইডের এমিশনের পরিমাণ, টোটাল হচ্ছে টোটাল কার্বন ডাইঅক্সাইড এমিশনের পরিমাণ, এরপরে হচ্ছে আপনার টোটাল এনভায়রনমেন্টাল যে এফেক্টস গুলা, এগুলাকে এখনো আমরা আনব্যালেন্সড পর্যায়ে মানে যেতে দিব না। এটা এখনো পসিবল যদি 2 ডিগ্রি সেলসিয়াসের লিমিটটা ক্রস না করে। যদি লিমিটটা ক্রস করে যায়, দেন ইট উইল বিকাম ভেরি ডিফিকাল্ট, ইনক্রিজিংলি ডিফিকাল্ট টু কন্ট্রোল। দ্যাটস দ্য প্রবলেম। সো এখনো আমাদের সময় আছে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশন কমাতে পারি। আমরা যদি 80% কমাতে পারি, তাহলে 2050 সাল পর্যন্ত আমরা সময় পাবো অন্য কোনো একটা কিছু খুঁজে বের করা, অন্য কোনো একটা মেথড খুঁজে বের করা। আর যদি 80% কমাতে না পারি, তার আগেই 2 ডিগ্রি সেলসিয়াসের লিমিট ক্রস করে যাবে। সো আরেকটা 2 ডিগ্রি সেলসিয়াসের আরেকটা লিমিট, মানে 2 ডিগ্রি সেলসিয়াসের লিমিট আরেকটা কারণে ইম্পর্টেন্ট, বিকজ ইট ইজ অলসো এন ইন্ডিকেটর ফর কন্ট্রোলিং দ্য ওশেন অ্যাসিডিফিকেশন। পৃথিবীর ওশেনগুলো অ্যাসিডিফাই হয়ে যাচ্ছে, তার রিজন হচ্ছে আপনারা তো জানেন কার্বন ডাইঅক্সাইড পানির সাথে মিশলে কি হয় জানেন? কার্বন ডাইঅক্সাইড কিন্তু পানিতে দ্রবণীয়, ইটস সলিউবল ইন ওয়াটার। যখন আপনি, যদিও খুবই লাইটলি সলিউবল, মানে হচ্ছে খুব অল্পতেই সেটা হচ্ছে আবার বের হয়ে যায়, পানি থেকে উবে যায়, বাট অল্প তাপ দিলেই উবে যায়। বাট আপনি যদি সার্টেন একটা টেম্পারেচার মেনটেন করতে পারেন, তাহলে ওয়াটার অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড মিক্স হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3, রাইট? H2CO3 হচ্ছে অ্যাসিড, তাই না? তাহলে পৃথিবীর ওশেনগুলো যত কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে, ওশেনের পানির মধ্যে কার্বনিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে। এন্ড কার্বনিক অ্যাসিডের পরিমাণ বাড়া মানে হচ্ছে ওশেনগুলো অ্যাসিডিফাই হয়ে যাচ্ছে, ওশেনের পিএইচ কি হচ্ছে, কমে যাচ্ছে। পৃথিবীর যে সমুদ্রগুলা, মহাসমুদ্রগুলা, ওশেনগুলোর পিএইচ কমে যাচ্ছে। পিএইচ কমে গেলে সেটা মেরিন লাইফের জন্য ধীরে ধীরে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ যে মেরিন লাইফ বা ওশেনের যে ইকোসিস্টেম আছে, তার সেটা একটা নির্দিষ্ট মিলিয়নস অফ ইয়ার্স ধরে সেটা একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে মানে অভ্যস্ত হয়ে গেছে, বা একটা নির্দিষ্ট পিএইচ এর মধ্যে সেটা মেনটেইন হয়। যদি এইটা অতিরিক্ত অ্যাসিডিফাই হয়ে যায় বা পিএইচ এর পরিমাণ একটা সার্টেন অ্যামাউন্টের নিচে কমে যায়, তাহলে হচ্ছে পুরো ফুড চেইনগুলো ডিসরাপ্টেড হবে অ্যান্ড মারিন লাইফ ডিসরাপ্টেড হবে। তার মানে হচ্ছে মাছ মরে যাবে, সোজা কথায় সামুদ্রিক প্রাণীগুলো মরে যাবে, এটা হচ্ছে সোজা কথা, ঠিক আছে? সো ওভারঅল আমরা দেখলাম যে এই যে 2 ডিগ্রি সেলসিয়াস, এই লিমিটটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটর ফর মেনি অফ দ্য সাইকেলস অ্যান্ড মেনি অফ দ্য ন্যাচারাল প্রসেসেস, যেমন কার্বন সাইকেল, এরপরে হচ্ছে ওশেনের অ্যাসিডিফিকেশন অনেক ক্ষেত্রেই, এরপর হচ্ছে পোলার আইস ক্যাপসের মেল্টিং। সব ক্ষেত্রে 2 ডিগ্রি সেলসিয়াস লিমিটটা একটা ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন বলা যায়, কাইন্ড অফ। এটা রিচ করলে আসলে ওই জায়গা থেকে আমাদের হাতের বাইরে চলে যাবে অনেকটা, কারেন্ট টেকনোলজিতে আমরা এটাকে আর রিভার্স করতে পারবো না। এই জন্য আর কি ক্লাইমেট সায়েন্টিস্টরা এই 2 ডিগ্রি সেলসিয়াস লিমিট বারবার করে সব জায়গায় এই জিনিসটা, এই এজেন্ডাটা সব জায়গায় হচ্ছে প্রচার করছে, যাতে মানুষজন এই জিনিসটা জানতে পারে, অ্যান্ড উই আর মোর অ্যাওয়্যার হোয়াট উই আর ডুইং অ্যাবাউট হোয়াট উই আর ডুইং।
ঠিক আছে। সো এই 2 ডিগ্রি সেলসিয়াস ওয়ার্মিং লিমিট নিয়ে আপনাদের এক্সামে অনেক কোয়েশ্চেন আসবে, বিকজ ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টেক অ্যাওয়ে ফ্রম দিস চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারে আর কিছু না জানলেও আপনারা জানবেন যে 2 ডিগ্রি সেলসিয়াস লিমিটটা কি, এটা কিভাবে রিচ হবে, অ্যান্ড এটা রিচ হলে কি হবে, এটার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্টটা কি, সেটাই আর কি আপনাদের দেখতে হবে। ওকে, সো সবাই বুঝতে পেরেছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? সেখানে বারবার আল গোর নামের একজন সায়েন্টিস্টের কথা বলা আছে। আল গোর, আল গোর হচ্ছে একজন ক্লাইমেট সায়েন্টিস্ট, তার ক্যালকুলেশনস বা তার উক্তিগুলো বলা আছে আর কি। এছাড়াও আরো ক্লাইমেট চেঞ্জ সায়েন্টিস্ট যেমন বিল ম্যাককেবেন, তো তাদের বিভিন্ন সেট করে দেওয়া লিমিট বা তাদের সেট করে দেওয়া বিভিন্ন পলিসিগুলো হচ্ছে আমরা করার চেষ্টা করছি। যেমন ফর এক্সাম্পল, যারা ইকোনমিক্যালি ডেভেলপড কান্ট্রি, যেমন ইউনাইটেড স্টেটস, যারা হচ্ছে ডেভেলপড কান্ট্রি আর কি, উন্নত দেশ, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারা চাইলে কিন্তু মানে কষ্ট করলে তাদের CO2 এমিশন কিছুটা কমাতে পারে, বিকজ দে হ্যাভ দ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। বাট যারা আন্ডার ডেভেলপড কান্ট্রিজ, যাদের গ্রোথ এখনো, ইকোনমিক গ্রোথ এখনো ডেভেলপড কান্ট্রির লেভেলে পৌঁছায়নি, তারা কিন্তু চাইলে এটা করতে পারে না, বিকজ দে হ্যাভ অ্যা লট অফ ইকোনমিক লিমিটেশনস। ঠিক আছে, এখানে যদিও চায়না ইন ইন্ডিয়াকে বলা হয়, চায়না এখন আর আসলে আনডেভেলপিং কান্ট্রি নাই, ইন্ডিয়া স্টিল অলমোস্ট ডেভেলপ কান্ট্রি, বাট আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিদের জন্য এটা সবচেয়ে কঠিন, মানে আমরা চাইলেও হচ্ছে এটা করতে পারবো না। যেমন আমি যদি বলি আপনাদেরকে কালকে থেকে সবাই গাড়িতে সোলার পাওয়ার ইউজ করবেন, সবাই ইলেকট্রিক ভেহিকেল ইউজ করবেন, কেউ, এটা কিন্তু সম্ভব না আমাদের জন্য। সো এই জন্য আমাদের আসলে হেল্প বেশি দরকার। এই জন্য আর কি বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই ডেভেলপড বা আন্ডার ডেভেলপিং কান্ট্রিগুলোকে বা লিস্ট ডেভেলপ কান্ট্রিগুলোকে হচ্ছে এই সাপোর্টটা প্রোভাইড করার চেষ্টা করতেছে। ওকে, সো এখন কথা হচ্ছে হোয়াটস নেক্সট উইথ ক্লাইমেট চেঞ্জ। So Al Gore made climate change a major issue around 2007. However, it's likely to become a larger and larger issue in the years ahead. কেন? কারণ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ আরো বড় কেন ইস্যু হবে সামনে, সেটা যদি আমরা একটু চিন্তা করি। ফার্স্ট অফ অল, ব্লোয়িং থ্রু দ্য 2 ডিগ্রি সেলসিয়াস লিমিট, আমাদের যে 2 ডিগ্রি সেলসিয়াস লিমিট সেট করে দেওয়া আছে, অ্যাকর্ডিং টু MIT সায়েন্টিস্ট, উইদিন 250 আমরা 2050 আমরা হচ্ছে এটা ব্রেক করে চলে যাব, এটা পার করে চলে যাব। এরপর হচ্ছে র্যাপিড ওয়ার্মিং ইন দিস সেঞ্চুরি, স্পেসিফিক্যালি এই সেঞ্চুরিতে 2000 মানে 2000 থেকে 2100 সাল, মানে 21st সেঞ্চুরিতে ইট ইজ প্রেডিক্টেড বাই দ্য MIT সায়েন্টিস্ট বা সেম গ্রুপ যারা এই রিসার্চটা করেছে তারা, অ্যান্ড ইউকেস হ্যাডলি সেন্টার, যে এই সেঞ্চুরিতে রাফলি 4 to 6 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ হবে ক্লাইমেট, মানে ওভারঅল এভারেজ টেম্পারেচার, সারফেস টেম্পারেচার। তো যদি আর কি আমরা কারেন্ট রেটে যাই, সো তার মানে বুঝতেছেন আমাদের লিমিট হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, বাট এই সেঞ্চুরিতে সেটা ডবল বা ট্রিপল ইনক্রিজ হবে। তাহলে কোন জায়গায় চলে যাবে? ওভারঅল পুরো কার্বন সাইকেলটা ইরিপ্লেসেবল বা ইরিভার্সিবল পর্যায়ে চলে যাবে। আর ফাস্টার সি লেভেল রাইজ, অবভিয়াসলি যদি কার্বন সাইকেল মানে ইরিভার্সিবল পর্যায়ে চলে যায় অ্যান্ড 2 ডিগ্রি সেলসিয়াস লিমিট ক্রস করে যায়, আমাদের সি লেভেল রাইজও আর নর্মাল থাকবে না, এটা অ্যাবনর্মালি হাই হয়ে যাবে। অনেক জায়গায় 5 to 6 ফিট, 5 to 7 ফিট, ইভেন মোর 20 ফিট পর্যন্ত সি লেভেল বেড়ে যেতে পারে। তার মানে 5 থেকে 7 ফুট উচ্চতায়, মানে উচ্চতা বেড়ে যেতে পারে সি লেভেলের, সমুদ্রের লেভেলে। এখন এতে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের মতো কান্ট্রিগুলোর। আমরা হচ্ছে একটা ওই যে ধরেন আইল্যান্ড, মানে এটাকে আমরা হচ্ছে ইয়াকে বলি যে সেডিমেন্ট ইয়ার, আমাদের হচ্ছে ওই যে একটা ট্রায়াঙ্গুলার ডেল্টা আমরার মধ্যে আছে আর কি। ট্রায়াঙ্গুলার ডেল্টা মানে হচ্ছে ওই যে সেডিমেন্টেশন বা পলি জমে, ওই পলির উপরে হচ্ছে আমাদের দেশের মোটামুটি সব সারফেস, আমাদের দেশের ম্যাসিভ ল্যান্ড রিজন হচ্ছে এই অঞ্চলটার, মানে একেবারে সমুদ্র পৃষ্ঠের খুব কাছাকাছি, মানে সমুদ্র পৃষ্ঠের নদীর মাধ্যমে যে পলি জমেছে, পলি জমে হচ্ছে এখানে ইয়া তৈরি হয়েছে আর কি, মাটি তৈরি হয়েছে বা জমি তৈরি হয়েছে। এই জায়গাগুলো একেবারে সমুদ্র পৃষ্ঠ থেকে খুব অল্প উচ্চতায় আছে, তার মানে ধরেন কয়েক ফুট উচ্চতায় আছে। দেখো আমাদের থেকেও খারাপ অবস্থা হচ্ছে মালদ্বীপে। অ্যাজিউম করা হয় যে মালদ্বীপ 2000 বিফোর 2050 বা 2070 পুরো মালদ্বীপ ডুবে যাবে, মালদ্বীপ কান্ট্রিটা আর এক্সিস্ট করবে না পৃথিবীতে। ঠিক তেমনি আমাদেরও খুব একটা ভালো অবস্থা এমন না, আমাদেরও ম্যাক্সিমাম ল্যান্ড লেস দেন 5 to 7 ফিট উচ্চতায় আছে সমুদ্র পৃষ্ঠের, বিশেষ করে আমাদের দক্ষিণাঞ্চল।
যেটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি, যেমন হচ্ছে চট্টগ্রাম, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরিশাল, এই অঞ্চলগুলো পুরোপুরি ডুবে যেতে পারে যদি ইফ ইট গোজ বিয়ন্ড 2 ডিগ্রি সেলসিয়াস। সো এই আর কি। আরেকটা বিষয় হচ্ছে ফুড এন্ড ওয়াটার শর্টেজেস। যদি ল্যান্ডের পরিমাণ কমে যায়, তাহলে মানুষের মানে অল্প জায়গার মধ্যে কি হবে, মানুষজনকে ব্যাক করতে হবে আপনার, অ্যান্ড তাহলে মানে ওভারঅল ইকোসিস্টেম কলাপস করবে। এগ্রিকালচার, অ্যাভেলেবিলিটি অফ ফ্রেশ ওয়াটার, এই সব কিছু হচ্ছে কমে যাবে। কারণ ফ্রেশ ওয়াটার সোর্সেস সমুদ্রের ভিতরে ঢুকে যাবে, মানুষের এগ্রিকালচার, ল্যান্ড, বাসা বাড়ি সব কিছু চলে যাবে। ধরেন বাংলাদেশের অলরেডি চিন্তা করেন পপুলেশন ডেন্সিটি কেমন। যদি এই দেশের 5 ভাগের 1 ভাগ জায়গাও চলে যায় সমুদ্রের নিচে, তাও কিন্তু আমাদের পুরো ইকোনমিক, পুরো ইকোসিস্টেম কলাপস করে। সো এই জন্য আর কি, এই যেখানে একটা একটা পটেনশিয়াল দেওয়া হচ্ছে যে 2060 থেকে 2069-এর মধ্যে কোন এরিয়াগুলো ড্রাই থাকবে আর কোন এরিয়াগুলো ওয়েট হয়ে যাবে। ওয়েট মানে হচ্ছে পানির নিচে চলে যাবে সোজা কথা, ঠিক আছে। এন্ড পানির কত নিচে যাবে, 20 ফিট পানির নিচে যাবে, অথবা পানির 20 ফিট উপরে থাকবে। -20 মানে হচ্ছে 20 ফিট উপরে, তাহলে ড্রাই থাকবে। আর সর্বোচ্চ হচ্ছে 20 ফিট মানে হচ্ছে পানির নিচে চলে যাবে। এখানে দেখেন কোন অঞ্চলগুলো একেবারে ওয়েট হয়ে যাবে। এই যে আফ্রিকার নিচে এই পাশে, এদিকে এই অঞ্চলগুলো, এটা হচ্ছে আপনার কোরিয়া, কোরিয়ার পর হচ্ছে এই জায়গাটা হচ্ছে মালয়েশিয়া, এই জায়গাটা। এরপর আমাদের অবস্থা, এই যে আমাদের যদি জুম করে দেখা যাচ্ছে না, আমাদের দক্ষিণাঞ্চলও এই যে ওয়েট রিজনের মধ্যে আছে, ঠিক আছে। সো বেসিক্যালি আমাদেরও একটা বড় অংশ থ্রেটেড, মানে পুরো পৃথিবীর একটা বড় অংশই কিন্তু থ্রেটেড। কোন অংশগুলো ওয়েট থাকবে আর কোন অংশগুলো ড্রাই হয়ে যাবে, এটা একটা দেওয়া আছে। এখানে ড্রাই আর ওয়েটের কালার আসলে সেম হয়ে গেছে, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার হওয়ার কারণে আমার মনে হয় এই অংশগুলো আসলে ড্রাই থাকবে, ইউএস ড্রাই থাকবে। এটা হচ্ছে আসলে এই যে ড্রাই হচ্ছে এই কালার, তো এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হওয়ার কারণে আসলে সমস্যা হয়ে গেছে। আচ্ছা দেখি তো, এটা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি তো। এটা হচ্ছে এনএসএফ 2000 to 2016, এনএসএফ dry and wet regions 2060 to 2069. কি আছে কোথাও, লিঙ্ক দেওয়া আছে। মনে হয় আর্টিকেলটা নাই, থাকলে দেখা যেত আর কি। আসলে এখানে সমস্যা হচ্ছে এই যে হওয়ার কারণে, ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ হওয়ার কারণে আর কি চলে গেছে অনেকে। আচ্ছা, তো ওভারঅল যা পড়েছি আমরা, তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ওভারঅল আমাদের এতটুকু। এখন দেখি আপনাদের টার্ম পেপারের প্রোগ্রেসের আপডেট দেন। আজকে কোন কোন গ্রুপ আছে আজকে? ফার্স্টে আমি দেখি। আহ, আলিফ বিন তানাম, আপনার গ্রুপের প্রোগ্রেস বলেন। আছেন আপনি? হ্যাঁ, আপনার গ্রুপে কে কে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি হচ্ছে ওই যে রবিউল আর গোলামের গ্রুপ। ওকে, তাহলে আপনাদের গ্রুপের প্রোগ্রেস নিয়ে তো কথা হয়েছে, দেখি অন্য গ্রুপের কথা আগে একটু জিজ্ঞেস করি। শাফিন, আপনাদের গ্রুপে কি অবস্থা? কখন করবেন কাজ? সময় তো নাই। আপডেট কি আপডেট দিবেন সেটা বলেন, কতটুকু দেখতে পাবো, কি এক্সপেক্ট করতে পারি নেক্সট ক্লাসের মধ্যে আপনার কাছ থেকে? আচ্ছা আমি বলে দিই তাহলে। সেটা হচ্ছে আপনারা একটা কম্প্রিহেন্সিভ লিটারেচার রিভিউ করবেন। ওভারঅল লিটারেচার রিভিউটাকে হচ্ছে আপনারা
একটা এক্সেল ফাইলের মধ্যে রেকর্ড করবেন। যদি আপনাদের ফরম্যাট প্রয়োজন হয় তাহলে গোলামের সাথে কথা বলতে পারেন, ওনারা সুন্দর করে একটা এই ইয়ার মধ্যে এক্সেল ফাইলের মধ্যে কাজ করেছে। তো ওই এক্সেল ফাইলের মধ্যে আপনাদের লিটারেচার রিভিউটা রেকর্ড করবেন, মানে পেপার পড়ে পড়ে। এরপরে নেক্সট হচ্ছে আপনি ওইখান থেকে পটেনশিয়াল ডিরেকশন, তার মানে হচ্ছে আপনি কোন দিকে যেতে পারেন, যেমন আমরা বেসড অন দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য ফিল্ড অথবা বেসড অন দ্য কারেন্ট কি কি কাজ হয়েছে তার উপর বেস করে ধরেন আমরা এই আইডিয়া নিয়ে কাজ করব, অথবা আমরা এই জায়গায় একটা রিভিউ করব, রিভিউ পেপার লিখবো। এরকম হচ্ছে আপনারা কোন ডিরেকশনে যেতে পারেন, পটেনশিয়াল কিছু ডিরেকশন নোট ডাউন করবেন। এটা হচ্ছে আমি নেক্সট উইকের মধ্যে বা নেক্সট ক্লাসের আগে আপনাদের কাছ থেকে চাই। ঠিক আছে? আপনার টিমের বাকিদেরকে জানাবেন, জানাই দিন। আপনার টিমে কে কে আছে? নাসের আছে, ইমন আছে, আর কে আছে? ওই যে আর কেউ আছে? জয়। আচ্ছা, জয়। জয়ও কি আপনার টিমে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর বাইরে দেখি তাহলে আর কারো গ্রুপ কি আছে দেখি তো একটু দাঁড়ান। তাহলে হ্যাঁ, হ্যাঁ, ওই স্লাইডটা আমি পেয়েছি। এখন হচ্ছে আপনাদের যেটা করতে হবে নেক্সট উইকের মধ্যে সেটা হচ্ছে একটা লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ মানে তো বুঝতে পারছেন যে পেপার আপনাদের টপিকটাতে পেপার পড়বেন। পেপার পড়ে যেই রেলেভেন্ট পেপারগুলো এগুলো হচ্ছে একটা সার্টেন ফরম্যাটে আপনারা হচ্ছে রেকর্ড করবেন বা একটা এক্সেল ফাইলের মধ্যে। কি ফরম্যাটটা আমি একটু দেখাই। দাঁড়ান, আমি একটু দেখিয়ে দিই, একটু দাঁড়ান। এর বাইরে হচ্ছে, আচ্ছা এর বাইরে কি করবেন সেটা আমি আগে বলি। লিটারেচার রিভিউ করার পর হচ্ছে ডিরেকশনস। পটেনশিয়াল ডিরেকশন হচ্ছে প্রপোজ করবেন কয়েকটা, যেমন ফর এক্সাম্পল এক্স ওয়াই জেড টপিকে কাজ হয় নাই, সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। অথবা অমুক একটা টপিকে রিভিউ করতে পারি আমরা এই সাবফিল্ডটা বা এই পুরো কাজের মানে এই অংশটা নিয়ে কোনো একটা রিভিউ হয় নাই বা এই ডিরেকশনটা নিয়ে কোনো আগে কোনো রিভিউ হয় না, একটা রিভিউ করতে পারি। এরকম একটা পটেনশিয়াল ডিরেকশন হচ্ছে চিন্তা করবেন। এটা হচ্ছে নেক্সট উইকের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আমি একটু মানে লিটারেচার রিভিউর ফরম্যাটটা দেখ। আচ্ছা, আর কারো গ্রুপ আছে? শফিউল, আপনি কোন গ্রুপে আছেন? আচ্ছা, আপনাদের গ্রুপে তাহলে আর কারো গ্রুপ তো নাই, তিনটাই গ্রুপ। ইফতেখার, স্যাম্পল বলতে মানে লিটারেচার রিভিউর ফরম্যাট। একটু দাঁড়ান, আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান। হ্যাঁ, আমি দেখাচ্ছি, একটু দাঁড়ান।